প্রিয় দর্শক, শ্রোতা, পাঠক বৃন্দরা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন অতিথিদেরকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি এবং বাংলাদেশের অনেক নামি দামি শিল্পী বলেন, বিভিন্ন অঙ্গনে যারা প্রজ্বলিত আছে, তাদেরকে আমরা আপনাদের সামনে অনলাইন পত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। আজকে আমাদের এই সপ্তাহের অতিথি হয়ে যিনি আসছেন, ওনার পরিচয় বিশাল। সো আমি বিশাল পরিচয় এত অল্প সময়ে দিয়ে কুলাতে পারবো না। আমরা ওনার কাছ থেকেই ওনার কথা শুনবো। আজকের অতিথি আমাদের আঁখি আলমগীর। কেমন আছেন? খুব ভালো আছি। প্রথম কথা হচ্ছে যে এভাবে ইন্টারভিউ দেওয়াটা আমার জন্য ফার্স্ট টাইম। আচ্ছা, আমার খুব ভালো লাগছে। আর আপনার কথাগুলো শুনলাম বসে, আপনার অনুষ্ঠান আগে দেখা হয়নি, আপনি অনেক সুন্দর কথা বলেন। আপনার মনে হয় টিভি চ্যানেলে এসে ইন্টারভিউ নেওয়া উচিত। আমার আপনার একটা নিজস্ব টক শো করা উচিত। আমার গতকালকে আমার একটা আসলে একজন বলল, একটা টিভির খুব প্রমিনেন্ট একটা টেলিভিশনের, আমি যাতে ওখানে কাজ করি। আমার আসলে এ পর্যন্ত আমি সাংবাদিকতা করি, এটা তো আমাদের নিজস্ব, আমি সম্পাদক এটার এবং সাংবাদিক আছেন। টেলিভিশনে আসলে আমি কখনোই চাইনি, কিন্তু সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। নিশ্চয়ই আমি চেয়েছি একটা ভিন্নতা, আমার সবসময় একটা ভিন্নতা নিয়ে কাজ করার। যাই হোক, আমার কথা না দিই। আপনি তো আবার সব কাজেই পটু, উপস্থাপনায় আপনি। আমি কেন কোনো কিছু নির্দিষ্ট করে বলিনি, কারণ আপনি অন্য কেউ হলে বলতাম সঙ্গীত শিল্পী, অন্য কেউ হলে বলতাম যে ব্যান্ড শিল্পী বা নায়ক নায়িকা। এবার আপনার ক্ষেত্রে হয়ে গেছে আমার একটা, আমি দোটানায় পড়ে গেছি। কি নায়িকা বলবো, গায়িকা বলবো, মডেল বলবো, না অভিনেত্রী বলবো, কোনটা বলবো? আসলে আপনি সব ক্ষেত্রেই যথেষ্ট সুন্দর। আপনি সব পাত্রেই আপনি মানানসই। থ্যাংক ইউ। আপনার ব্যাপারে অনেক কথা শুনবো আজকে। আমাদের এখানে এই নতুন আয়োজন দেখে কেমন লাগছে? প্রথমেই তো বললাম যে আসলে এরকম আয়োজনে আমি প্রথমবার এসেছি। টেকনোলজি এখন এত বেশি উন্নত, আর আমরা সত্যি কথা, আমরাও আমাদের শ্রোতাদের অনেক কাছাকাছি যেতে চাই। তো এই মাধ্যমে আমার মনে হয় আরো তাড়াতাড়ি কাছে যাওয়া যায়, খুব ইজিলি তারা আমাদের সম্বন্ধে জানতে পারবে। আর এই আলাপটা তো একেবারে একান্ত আলাপ। হ্যাঁ, তো এটাতে তারা হয়তো আমাদের আরো ভালোভাবে জানার, বোঝার একটা সুযোগ পাবে। ডেফিনেটলি একটা ডিফারেন্ট এবং অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। খুবই ভালো লাগছে এবং থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমাদের অনেক কৌতূহল আপনাকে নিয়ে। আমাদের বলতে তো আমি তো আছি, পাশাপাশি দর্শক আছে, পাঠকরা অনেক কৌতূহল আপনার বিষয়ে জানার জন্য, অনেক বিষয়ে জানার জন্য। আপনাকে তো অনেক চ্যানেলে দেখা যাচ্ছে ইদানিংকালে, আপনি আবার টিভির অ্যাডে দেখা যাচ্ছে রেগুলার। দুইটা না তিনটা অ্যাড করলাম। আপনার জীবনের শুরুটা কিভাবে? আপনার কি হওয়ার ইচ্ছে ছিল, কি হলেন? আমার শুরুটা ছিল বাবা অভিনেতা, মা গীতিকার, কবি। তো সবার একটা ধারণা ছিল যে হয়তো আমি লেখালেখি না করলেও অভিনয়ের জগতে ডেফিনেটলি আসবো, এটাই সবার একটা ধারণা ছিল। আর যেহেতু একেবারে সেই ক্লাস 5-এ থাকতে ভাত দিয়ে চলচ্চিত্রে অভিনয় করি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই শিশু শিল্পী হিসাবে, তখন ব্যাপারটা আরো পাকাপোক্ত হয় যে আচ্ছা, বড় হয়ে উনি নিশ্চয়ই অভিনেত্রী হবে। কিন্তু তারও অনেক আগে থেকে যে আমি গান শিখি, সেটা মানুষ তো জানতো না। সেটা শিখতাম শুধুমাত্রই আমার বাবার জন্য। আমার বাবা গান পাগল মানুষ, উনি কিন্তু পরিবারে অন্য কেউ গান করতেন? হ্যাঁ, আমার ছোট খালা বিনু আহমেদ খুব সুন্দর গান করেন, আমার মা গান করেন, আমার মামা, একমাত্র মামা জাহাঙ্গীর মির্জা, উনি কানাডায় থাকতেন এবং সেখানে ওনার আমি ছবি দেখেছি, শ্যামল মিত্র, জগন্ময় মিত্র, তারপরে ইভেন মেহেদী হাসান, ওনাদের সাথে উনি একই স্টেজে, ওনাদের সাথে উনি বাজাচ্ছেন। উনি ওই মাপের একজন, মানে উনি কমার্শিয়ালি বাজান, উনি ক্লাসিক্যাল ঘরানার একজন। তো ওই রকম ফ্যামিলি থেকে, প্লাস আমার বাবা চেয়েছিলেন হতে গায়ক। হ্যাঁ, গায়ক হওয়ার জন্যই উনি অনেক চেষ্টা করেছেন, গানও শিখেছেন টুকটাক। কিন্তু হয়তো মানে এত সুন্দর, এত হ্যান্ডসাম একটা লোক, যেখানে যেতেন সবাই সিনেমার অফার আর কি, সেভাবেই নায়ক হয়ে যাওয়া সেভাবে। তো
বাবার হয়তো খুব স্বপ্ন ছিল, যেহেতু আমি বড় মেয়ে, যে উনি যেটা হননি, মানে গান সেভাবে হয়তো গাইতে পারেননি, তা আমার মেয়ে গান গাবে, প্রফেশনালি গাবে সেটা না, মানে ওনাকে গান মানে গেয়ে ওনার একটা শোনাবো। ইচ্ছে যেটা অপূরণ ছিল সেটা পূরণ করবে ওনার মেয়ে। হ্যাঁ, বাট নট অ্যাজ প্রফেশনাল সিঙ্গার হয়ে, ওনাকে ঘরে বসে সুন্দর সুন্দর গান ঘরোয়া ভাবে, শোনাবো, এটাই হচ্ছে ওনার স্বপ্ন ছিল। তো সেভাবেই গান শেখা। তখন যিনি বেস্ট ছিলেন বাংলাদেশের, খালারা তো শিখিয়েছেন, মামা খালা ওনারা আছেন। তারপর শিখলাম ক্লাসিক্যাল 8-9 বছর শিখলাম ওস্তাদ আক্তার সাদমানির কাছে, তারপর সঞ্জীবদের কাছে। টোটালি ক্লাসিক্যাল শিখেছি আমি তখন। এবং ওই ঘরে বসে, আব্বু শুক্রবারটা ফ্রি থাকতেন, শুটিং থাকতো না, তখন 12টা-1টার দিকে ঘুম থেকে উঠেই খেয়ে দে আব্বু আমাকে, আমাদের মানে আমরা আব্বুকে আব্বু ডেকে, আব্বু আমাদেরকে আব্বু ডাকে। হ্যাঁ, আব্বু হারমোনিয়াম নিয়ে আসো, গান শোনাও। এবং সেই পুরনো দিনের যত বাংলা গান, হিন্দি গান, সব পুরনো গান গেয়ে শোনাতাম, ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এরকম। এভাবেই হচ্ছে আমার চলাটা শুরু। হ্যাঁ, তো গানকেই অনেক ভালোবাসতাম। এরপরে তখন কি অভিনয় কোনো? না, অভিনয় তো ছোটবেলা একটা হুট করে হয়ে যায়, আর পুরস্কারটাও পেয়ে যাই, কিন্তু এরপরও আমার বাবার তরফ থেকে কোনো এনকারেজমেন্ট আমি পাইনি অভিনেত্রী হওয়ার জন্য। উনি বলতেন তুমি পড়াশোনা শেষ করো, এরপর দেখা যাবে তুমি কি করতে চাও, বাট অভিনয় না করাটাই ভালো। তুমি প্রফেশনালি পড়াশোনার কোনো দিকে বেছে নাও, যেটা ভালো হবে তোমার জন্য। তো আমি তখন বিএ পাশ করার পর আমি লতে ভর্তি হই, অনার্স কুইন্স ইউনিভার্সিটিতে ল পড়া শুরু করি। তো ডেফিনেটলি ল যেহেতু পড়ছি, আমার টার্গেট তখন আমি লয়ার হব। আচ্ছা। তো সেই সাথে এরকম টুকটাক গান 2-1জন শুনে এরকম বলে এখানে গাও ওখানে গাও, তখন রিফিউজ করতাম। দেলোয়ার জাহান ঝুন্টু প্রথম হঠাৎ করে একদিন বাসায় এসে বললো, শোন তুই কালকে আমার ছবিতে গান গাবি। আঙ্কেল আমি পারবো না। কত সালে? তখন আমি অলরেডি মানে ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করেছি। তখন ফুল ম্যাচিউর যে বুঝতে পারছেন, আগে তো অত বড় না, ইন্টারমিডিয়েট জাস্ট পাস করলাম, অত বড় না। কিন্তু গান মানে বাইরে গান গাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত মনে করি নাই মানসিক ভাবে। আমি বললাম যে আঙ্কেল পারবো না, খামাখা আমাকে দিয়ে সিনেমার গান অ্যাটলিস্ট গাওয়ান। হ্যাঁ, বলে আমি স্যার আব্বু দিবে না গাইতে আমাকে, ওটা আমি বুঝবো, তুই আসবি কালকে স্টুডিওতে। এই তো আব্বুকে বলে, আব্বু বলে হ্যাঁ আমি জানি, গাও একটা গান ফিল্মে, অসুবিধা কি, আমাদের ফিল্মের পরিবেশ তো আমাদের ঘরোয়া পরিবেশ, এখানে তো আর টেনশনের কিছু নাই, তুমি যাও গান গাও, ভালো হবে। তো আমি গেলাম, গিয়ে দেখি মহরত অনুষ্ঠান সিনেমার, আনোয়ার জাহান নান্টুর সুরে, ওনার ছেলেও ছিল সাগর জাহান, এখন নাট্য নির্মাতা, অনেক ভালো নাটক বানায়। হ্যাঁ, তো ও গান গাইতো তখন। তো বললা মানে ওর আর আমার একটা ডুয়েট গান, অভিনয় বিদ্রোহী বধূ ছবিতে অভিনয় করেছিলেন মৌসুমী আপু এবং বাপ্পা ভাইয়া, বাপ্পারাজ। ওই মানে গান তুলে তখনই গেয়ে দিলাম এবং অনেক প্রশংসা পেলাম তখনই। এভাবেই কিন্তু ফিল্মের গান দিয়ে শুরু যাত্রাটা। তখনও আমি প্রফেশনালি গান গাই না, স্টেজ শো করি না, কিছুই না। এভাবেই ওই সময়টাতে আমি দেখা গেল 50-60টা ছবিতে গান গেয়ে ফেলেছি 2-3 বছরের মধ্যেই। এভাবেই চলাটা শুরু। তারপরে আরো অ্যালবামের সেই কাহিনী তো আরো অনেক পরের কাহিনী। জন্মের মাস আর 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি। কোন জাতকে? আমি ক্যাপ্রিকর্ন, মকর রাশি। আমারও সেম। আচ্ছা, আপনার কবে? আমার ডিসেম্বর 28 আর 29, 25 to 30 ভিতরে আর কি। আচ্ছা। তো আমার 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডেতে। হ্যাঁ, এরপরে আপনি গানের দিকেই ধাবিত হলেন। হ্যাঁ। স্বপ্ন কি ছিল এটাই, গানের? না, ছোটবেলার স্বপ্ন কি হওয়ার ছিল? অ্যাডভোকেট হওয়ার ছিল? না, আমার একেবারে ছোটবেলার যেটা হয় যে চারপাশের মানুষ যা বলে আপনি তাই বিশ্বাস করেন, তাই হবে। আর আমাদের মনে হয় বাঙালিদের সবার ভিতরে একটা ভিতরে কাজ করে, তখনও করতে, এখন হয়তো কমেছে, আমার ছেলে বা আমার মেয়ে ডাক্তার হবে। মানে ডাক্তারটা ছিল সবচেয়ে কমন প্রফেশন। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই দুটা হচ্ছে সবচেয়ে চাহিদা সম্পন্ন। বাবা মার
স্বপ্ন হয়। লাট সাহেব হবে। হ্যাঁ হ্যাঁ লাট সাহেব। তো আমার দাদি, আমার বাবা মা সবারই একটা স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আর আমার মায়ের দিকের ফ্যামিলিতে মানে খালা, খালু, খালাতো ভাই, খালাতো বোন, তার হাজবেন্ড, তার ওয়াইফ সবাই ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, তো সবাই ডাক্তার। তো হচ্ছে নিশ্চয়ই ডাক্তার হবে, ডাক্তার হলে ভালো হবে। আমার দাদি আবার পাখি বড় হয় ডাক্তার হবে, আমি ওর জন্য জমি রেখে যাচ্ছি ওটাতে যাতে ক্লিনিক করেও। তো তেজগাঁয় আমাদের দাদার বাড়ি, ওখানে অনেক জায়গা, 5 কাঠা জমি আবার আলাদা করে রেখে দিল আমার জন্য, ওখানে আমার ক্লিনিক হবে। তা আমি ছিলাম অঙ্কে ফেল। হ্যাঁ তো অঙ্কে ফেল করলে তো আর সায়েন্স নিয়ে পড়া যাবে না। কোন রকমে মানে জাস্ট এসএসসিটা পাশ করেছি অঙ্ক মুখস্থ করে, বুঝছেন? তখন তো মুখস্থ করার একটা সিস্টেম ছিল। হ্যাঁ, এখন তো আর ওরকম নাই। তো ওই মানে যে এসএসসির পর যে অঙ্ক গেল, আমি মানে আলহামদুলিল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমার আর ডাক্তার হওয়া হলো না, ইঞ্জিনিয়ার হলো না, যে আচ্ছা আর্টস থেকে পড়ে আর কি হওয়া যায়। তখন দেখলাম লয়ার হওয়ার একটা ভালো অপশন, ওইভাবেই আর কি। ওটা কমপ্লিট করেছেন? ফাইনাল পরীক্ষা দেইনি। বাবা, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়ে যাবে। কেমন? হ্যাঁ, অ্যাডভোকেট আখি আলমগীর। এবং এই অভিমান থেকে জানেন, আমি সবার একটা যে ভিজিটিং কার্ড থাকে না, এই অভিমান, নিজের উপর নিজে অভিমান করে আমি ভিজিটিং কার্ড করে নিই। কারণ আমার খুব শখ ছিল বিএ, এলএলবি, এলএলএম একটা কার্ড হবে আমার, নিচে থাকবে আর্টিস্ট বা সঙ্গীত শিল্পী। যেহেতু আমি ফাইনালটা দেইনি, যেখানেই যাই পৃথিবীর সব জায়গায় অনেকেই বলে আপু আপনার ভিজিটিং কার্ডটা, দিতে পারি না। কারণ নিজের উপর যে অভিমান আমার ফাইনালটা না দেওয়ার। আপনি দিচ্ছেন না কেন? চাইলেই দিতে পারি, হ্যাঁ, কিন্তু আসলে সময় পাচ্ছি না। আর ওই সেই অঙ্কের মতো তো এভাবে পাশ করা যাবে না, রিয়েলি পড়ে পাশ করতে হবে এখানে। এবং উচিত আমি মনে করি পড়েই পাশ করা। হ্যাঁ, না হলে আমি তো কাজ করতে পারবো না আসলে। এটা প্রফেশনটা ভয়ঙ্কর, বাট করে ফেললে আমার ভালো লাগে। তাই আমার অনেক স্মার্ট লাগে। মানে মনে হতে যে আচ্ছা হোয়াইট অ্যাপ্রন পরতে পারবো না, তো ব্ল্যাক অ্যাপ্রন পরবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার মহিলা যারা, নারী যারা তাদেরকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ছেলেদের থেকেও মেয়েদেরকে অনেক ভালো লাগে কালো ইয়েটা। আপনাকে তো বলার আর অপেক্ষা। আর মেয়েরা তো ঝগড়া এমনি বেশি করতে পারে, তো মেয়েরা লয়ার হিসেবে অনেক ভালো। তানিয়া আমিরকে অনেক ভালো লাগে। আমি ওনার ফ্যান, অনেক ভালো লাগে ওনাকে, অনেক ভালো লাগে ওই পোশাকটাতে ওনাকে। যাই হোক, আমরা আপনার ব্যাপারে এর আগে বলেছিলাম যে আপনার প্রথম অ্যালবাম মনে হয় ওটা ছিল নাকি? না, দ্বিতীয় অ্যালবাম। আপনি যে গানটার কথা বলছিলেন বিষের কাঁটা, দ্যাট ওয়াজ মাই সেকেন্ড অ্যালবাম। প্রথম অ্যালবাম ছিল প্রথম কলি, যেটা রিলিজ হয় 97-এ, আর 98-এ রিলিজ হয় বিষের কাঁটা। ওটার নামই ছিল বিষের কাঁটা। হ্যাঁ, অ্যালবামের নামটা মনে নেই। ওই গান থেকে 2টা লাইন আমি শুনবো, এরপর আরো শুনবো। তবে আগে এই গানটা আমি অপেক্ষা করে বসে আছি, আপনি আসলে এই গানটা শুনতে হবে। গানটা যখন গাই, যখন প্রণব ঘোষের সুর, কামরুজ্জামান কাজলের লেখা, এই গানটা ছোট্ট একটি হচ্ছে, আমি যেহেতু পুরনো বাংলা গান বা পুরনো হিন্দি গান খুব গাইতাম, চটুল গান আমি পছন্দ করতাম না। হ্যাঁ, তো উনি আমাকে যতগুলো সফট মেলোডিয়াস গান দিল, ওগুলো আমি আগে আগে গেয়ে ফেললাম। আর উনি প্রতিদিন বলতো বিষের কাঁটাটা ভয়েস দে মা, বলতাম আঙ্কেল আজকে না। আবার মানে আমি খালি ফাঁক করছিলাম যে এই গানটা কোনোভাবে না গেয়ে হ্যাঁ আমি ছুটিটা পাই কিনা। বাট উনি আমাকে আর বাড়তি গান দেয়নি, 12টা গান। তো এটাই 12 নাম্বার গান, 12 নাম্বারে এসে তো তখন এটা গাইতেই হলো গানটা। হ্যাঁ, বললো যে তুই গানটা নিয়ে তোর কি কোনো প্রবলেম, আমাকে বল। আছে আঙ্কেল আমার খালি সফট গান গাইতে ইচ্ছে, আমার এরকম ধুমধারাক্কা গান ভালো লাগে না। তুই দেখি সেই গানটা তোকে কোথায় নিয়ে যায়। হ্যাঁ, তো উনি আজকে নেই আসলে আমাদের মাঝে, বাট আমরা কতগুলো শিল্পী জুনার হাত ধরে উঠে এসেছি। এবং উনি যে কত বিচক্ষণ ছিলেন, পরে আমি প্রমাণ পেয়েছি যে বিষের কাঁটা সেই 98, এটা 2014, এখনো প্রত্যেকটা স্টেজে আমাকে গাইতে হয়, অনুরোধ আসে। হ্যাঁ, মানে উনি জানতেন যে কার জন্য কোনটা ঠিক। তো গাচ্ছি। ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে খা খা করে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সে ও ছাড় দেখা পাওয়া দায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ছাড় দেখা পাওয়া দায়। আমরা এই গানটা শুনলে আমার নানার বাড়ির কথা মনে পড়ে।
আপনি মানে অনেক আগে শুনেছিলেন মনে, কারণ কোনো স্মৃতি কাজ করে। তখন আমি আমার নানার বাড়িতে ছিলাম, পাশেই এক পুলিশের বাড়ি ছিল, উনি পুলিশের চাকরি করতেন। ওনার মেয়ে এই গানটা শুনতো। আচ্ছা। এই গানটা শুনতে শুনতে মানে আমার নানার বাড়ির পাশে একটা গান, সব আগে তো এই বাড়ি থেকে বাজালে ওই অন্য বাড়িতে শোনা যেত, যেহেতু থানা লেভেলের ইয়ে ছিল, বাড়ি ঘর ছিল। এটা শুনতে 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 আমার কাছে ভালো লাগে শুরু হয়ে যায়। তো আমার এখনো মনে আছে, আমার গান খুব কম মনে থাকে, কিন্তু প্রিয় গানগুলির মধ্যে এটা আমার এখনো মনে আছে। থ্যাংক ইউ গানটা গেয়ে শোনাবার জন্য। আমরা যেটা জানতে চাচ্ছি, আপনার প্রিয় ব্যাপার কি কি, মানে প্রিয় বলতে আপনার খাবার, এরপরে আপনি কি পছন্দ করেন করতে অবসরের মধ্যে? সত্যি কথা, অবসরটাই খুঁজে বেড়াই, এবং মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়, তখন আবার আমার মা বলে যে কাজের মধ্যে থাকা, অবসর কিছু না করাটাই আপনার অবসর নাকি? হ্যাঁ, অবসর পেলে কিছু না করে অবসর না, অবসর পেলেও আমি অবসর থাকি না। কিছু মানুষ থাকেন, আপনি ক্যাপ্রিকর্ন হয়তো জানবেন, আমরা মানে ক্যাপ্রিকর্নের কিন্তু অলওয়েজ ওদের সিম্বলটা হচ্ছে গোট, তারা শুধু মানে আস্তে আস্তে পাহাড় বেয়ে উঠে, হ্যাঁ, মানে নট দে ডোন্ট রান, তারা খুব স্লো চলে, বাট তারা একদম উপরে যায়। আমি ছাড়া না, আপনি দেখেন আপনি কত সুন্দর আইডিয়া একটা ইনোভেট করেছেন, এটা তো অনেক বড় ব্যাপার। তো সেই আমি কাজ করতেই থাকি কিছু না কিছু, আর যখন কাজ থাকে না, আমার যা করতে ভালো লাগে সেটা হচ্ছে আমি রান্না করতে খুব পছন্দ করি, আমার প্রিয়জনদের রেঁধে খাওয়াতে পছন্দ করি। হ্যাঁ, রান্না করাটা একটা অনেক মানে আমার জন্য একটা টেনশন রিলিফও। আমার যদি কোনো মানে স্ট্রেস থাকে বা কিছু, আমি যদি রান্না করি আমার খুব মানে হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। আর একটা আর ভালো লাগে হচ্ছে বই পড়তে, অনেক বই পড়ি। টিভি সিনেমা দেখতেও ভালো লাগে, রাত জেগে সিনেমা দেখার বদভ্যাস আছে। সিনেমা সব রকমই দেখি, বাংলা একদম লেটেস্ট বাংলা চলচ্চিত্র কম দেখা হয়। চ্যানেলে যখন একটু আগের ছবিগুলো দেখানো হয়, বিশেষ করে রাজ্জাক আঙ্কেলের, আমার বাবার, এরকম ছবিগুলো দেখি। হিন্দি মুভি দেখি, হিন্দি ফিল্ম তো অপেক্ষা রাখে না, সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই। হিন্দি সিনেমা আমরা দেখি, ভালো লাগে, তাই দেখি। যা বেশি অ্যাট্রাকটিভ মানুষ সেটাই দেখে, এটাই নিয়ম। আমি মনে করি যে এগুলো কোনো, কারণ এই 2-3 ঘন্টা আমি চাই এন্টারটেইন হতে, কাঁদতে, হাসতে, ফিলিংসটা শেয়ার করতে চাই। আমরা যখন একটা ছবি দেখি তখন কিন্তু আমরা মিশে যাই। না, সেটা তো পারছে না, আর সুরসুরি দিয়ে হাসানো আমাদেরকে সম্ভব না, অ্যাটলিস্ট যারা বুঝে। হ্যাঁ, তো আমার ইংলিশ মুভিও আমি খুব এনজয় করি, ইভেন কখনো হরর মুভিও দেখি, ভালো লাগে লাইট টাইট অফ করে। হ্যাঁ। তার মানে আপনি ভয় পান না? না, এই কারণে অ্যাডভোকেট হচ্ছে, ঠিকই বুঝতে পেরেছি আমি। ভালোই। আর তাহলে ট্রাভেলিং হয়েই যায় শো এর কারণে, ওটা তো হয় প্রফেশনাল কারণে, বাট আমি প্রফেশনের বাইরেও ট্রাভেলিং করি। ফ্যামিলি নিয়ে হলিডেতে যেতে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ আমি মনে করি এটা বাচ্চাদের জন্য দরকার, ছুটি, একটু দেশের বাইরে যাওয়া, বিশ্বটাকে দেখা। আমার 2টা মেয়ে আছে, স্নেহা এবং আরিয়া। ওদের জন্য আরো বেশি যেতে চাই, এবং ওদেরকেও অনেক দেশ ঘুরিয়েছি, আরো ঘোরানোর ইচ্ছা আছে আমার, যতটুকু সাধ্য আছে সেটার ভেতরে। একজন ক্লাস 5-এ, একজন ক্লাস 3-তে। আমি চাই ওরা বিশ্বটাকে চিনুক এবং মানে মনটা বড় হোক। এ পর্যন্ত কতগুলি দেশ ভ্রমণ করেছেন? অনেক। সাউথ আফ্রিকা যাওয়া হয়নি। বাহ, সুন্দর একটা দেশ। আমি তো প্রায় 35টা দেশ ঘুরেছি। আমিও সেরকম, মানে 35-40টা হবে, বাট সাউথ আফ্রিকায় এখনো যাওয়া হয়নি। ইদানিং সাউথ আফ্রিকাতে প্রোগ্রাম হচ্ছে বাঙালিদের খুব, 2-একটা জায়গায় কথা হয়েছে। হ্যাঁ, প্রায় হচ্ছে, দেখা যাক ব্যাটে বলে যখন মিলবে তখন ইনশাআল্লাহ যাব। অনেক সুন্দর একটা দেশ। তো এমনিতে স্পেশালি খেতে পছন্দ করেন কি? আমি একটু মানে ঝালও পছন্দ করি, আবার না, আমাকে জিরো না, আমি একেবারেই জিরো না। আর খাওয়া দাওয়া পছন্দ করি, কারণ আমার বাবা খুব ভোজন রসিক মানুষ, তো জেনেটিক্যালি আমরা খাওয়া পছন্দ করি খুব। এবং আমাদের প্রিয় খাওয়ার মধ্যে হচ্ছে সব মানে আপনার স্বাস্থ্যের ক্ষতি করে এমন খাওয়াই পছন্দ। মানে গতকাল রাতেও আমি আব্বুর সাথে ডিনার করেছি, ফ্রাইড এবং বিফ। হ্যাঁ, আমি আব্বুর সাথে বসে ডিনার করছিলাম, সবাই চিকেন খাচ্ছে,
সবজি খাচ্ছে, আমি আর আব্বু গরুর মাংসের বাটিটা নিয়ে বসলাম এবং সিনার মাংস যেটাকে বলে, যেখানে চর্বি, হ্যাঁ ওরে বাবা, অনেক সমানে দুজন চর্বি অনেক খাচ্ছি। ক্ষতিকর। হ্যাঁ, অনেক ক্ষতিকর। বাট যখন আমরা খেতে বসি তখন তো সামনে গরুর মাংস থাকলে ক্ষতিকর জানা সত্ত্বেও কেউ এটা লোভ সামলাতে পারে। আমার কাছে চর্বি আমার বেশি ভালো লাগে, আমি জানি না কেন, অনেক মজা করে খাই। এবং মানে আমার মেয়েরা বলে, আম্মু তুমি এত চর্বি খাও, তুমি মোটা হও না কেন? হ্যাঁ, সেটা তো আমাদের এখন দেখেন আমার আব্বু কিন্তু সেম, মাশাআল্লাহ, কোনো রহস্য থাকলে বলে দিবেন। জেনেটিক। আমার দাদি এরকম ছিলেন, অনেক লম্বা ছিলেন, স্লিম ছিলেন, উনাকে আমি মোটা দেখিনি যতদূর মনে আছে। আমার বাবা কিন্তু এক্সারসাইজ করে না, আমি হ্যাঁ করেন না, আমিও করি না, একই আছে, কিন্তু একই রকম আছে, বরঞ্চ এখন আরো ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো এখন অনেক হ্যাঁ, মেবি জেনেটিক একটা ব্যাপার আছে, হাই মেটাবলিজম বলতে পারেন। তো আপনার কোন মাধ্যমটাকে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে নিয়েছেন? এখন তো অনেকগুলো মাধ্যমে আপনাকে দেখতে যেগুলো আমি কাজ করছি, মডেলিং করছি বা উপস্থাপনা, এগুলো বলতে পারেন জাস্ট এখন যা শুনছি যে আপনি সিনেমাতেও আসছেন। না, এটা টোটালি মিথ্যা কথা, একদমই না। কারণ সিনেমায় আসলে অনেক আগে আসা উচিত ছিল, এখন না। আপনার যথেষ্ট ওয়ে ছিল, সুযোগ ছিল, অফার ছিল, সবই। বাট সিনেমার জন্য মানে হঠাৎ করে একটা বয়সে এসে সিনেমা করার কোনো মানে হয় না। সিনেমার নায়িকা হতে হলে আসলে টিনেজ হতে হয়, আমি মনে করি। আপনি তো টিনেজই আছেন, আপনার লুকস টিনেজ আর টিনেজ এক জিনিস না, এনিওয়ে। বাট লুকসটাই কিন্তু প্রয়োজন। এরপরও আমি মনে করি এটা আমার জন্য এখন ঠিক না, যারা করছে কাজ তাদের জন্য ঠিক আছে। আর অভিনয় মানে এই মডেলিং বা উপস্থাপনা, এটা জাস্ট শখ করে করছি। আমার ভালোবাসার জায়গাটা কিন্তু টোটালি গান, এবং আমার প্ল্যানিংও যা কিছু বা আমার স্বপ্ন গান নিয়ে। এসব উপস্থাপনা বা মডেলিং নিয়ে আমার কোনো স্বপ্ন নেই, কিছু অ্যাচিভ করার নেই। উপস্থাপনা কি আপনি শখ করেই করেন? শখ করেই করেছি, যেমন পাওয়ার ভয়েস উপস্থাপনা করলাম, এটা একটা বিগ প্ল্যাটফর্ম ছিল। আমরাও একদিন আপনাকে উপস্থাপিকা হিসেবে পেতে পারি আশা করি। হ্যাঁ, আপনি ওরকম কোন চ্যালেঞ্জিং কোন একটা গেস্টকে আনেন, আজকে যেমন চ্যালেঞ্জিং আমার জন্য, বা আপনি এমন হতে পারে যে আপনি তো সবার জীবন নিয়ে গল্প করছেন, আপনার জীবন নিয়ে তো গল্প হচ্ছে না। তো যেদিন আপনার জীবন নিয়ে গল্প হবে, আপনার ইন্টারভিউটা আমি করতে পারি। থ্যাংক ইউ। আমার মনে হয় দেওয়া হবে না, কারণ আমার জীবনে আসলে কিছু নেই বলার মতো। আমি একদম সাধারণ একজন মানুষ। তবে আপনাদের এভাবে ডেকে দেখি কতটুকু অসাধারণ হওয়া যায়। আপনি অলরেডি অসাধারণ হয়ে গিয়েছেন, নাহলে তো আমি আসতাম না। থ্যাংক ইউ। তো আপনার ভ্রমণের কথা শুনলাম। এখন আপনাদের এই বর্তমান যে পরিস্থিতি, সিডি বাজারের বা অডিও বাজারের, এ নিয়ে আপনি কি হতাশ? সবার মতো যারা আসছে এই পর্যন্ত সবাই হতাশ বলেছে, আপনার কি অভিমত? আমি একটু ভিন্ন মত পোষণ করি। সেটা হচ্ছে, আমি যখন কাজ শুরু করি অ্যালবামের, তখন ছিল স্বর্ণযুগ অ্যালবামের। আমাদের সবার হিট গান এসেছে অ্যালবাম থেকে। হ্যাঁ, এই কারণে গানগুলো রয়েও গেছে, গানগুলো হারিয়ে যায়নি। আমি এত সুন্দর একটা সময় দেখেছি। তো এখন সেইটা যদি কম্পেয়ার করি এখনের সাথে, সেই সময় ডেফিনেটলি অনেক নিচে চলে এসেছে সব ব্যাপার। আর গান ডাউনলোড করতে পারলে সিডি কেন কিনবে মানুষকে দোষ দিয়ে লাভ নেই। আসলে প্রযুক্তি সব চেঞ্জ করেছে, বলে না যে সবকিছুর একটা ভালো দিক আছে আবার একটা খারাপ দিকও আছে। সেরকম প্রযুক্তি এত বেশি উন্নত এখন যে, আর মানুষ একটু অস্থির। হ্যাঁ, সত্যি কথা, মানুষ ইজ অন দ্য রান, মানে দৌড়াদৌড়ি, চারদিকে অস্থিরতা। সো সেটা সব ক্ষেত্রে যেমন পড়েছে, অডিও ইন্ডাস্ট্রিতেও পড়বে, খুব স্বাভাবিক। কিন্তু অডিও ইন্ডাস্ট্রি যখন মানে একটু কি বলবো দুর্বল হয়ে গেল, তখন কিন্তু আবার অন্যান্য দরজাও খুলে গেল। বলে না যে একটা দরজা খুললে অন্য জানালা কয়েকটা, মানে বন্ধ হলে অন্য জানালা খুলে যায়। তো ওই জানালাগুলো আপনাকে খুঁজে নিতে হবে। যেমন এখন যত স্টেজ শো হয়, আগে কি ছিল, আমাদের সোর্স অফ ইনকাম শিল্পীদের ছিল অডিও অ্যালবামে গান গাওয়া। হিউজ অ্যামাউন্ট মানি দিয়ে আমাদেরকে অডিও কিনে নিত প্রডিউসাররা, আমাদেরকে মানে ঈদে আমাদেরকে নিয়ে টানা হেঁচড়া হতো। মানে কে আমাদেরকে আটকাবে, অমুকে এত দিচ্ছে, আচ্ছা না, আরো 2 লাখ টাকা বাড়িয়ে দাও, আরো এটা করে, মানে আমাদেরকে নিয়ে একটু যুদ্ধ। এবার কার অ্যালবাম বার হচ্ছে আপনার ইয়ে থেকে, আমার অমুক, আমার মানে এরকম।
এবং 2 ঈদে 2 অ্যালবাম, এরকম রেকর্ডও আছে আমাদের। হ্যাঁ, তো এবং সারা বছরের ইনকামে ঈদের সময় আর কিছু লাগতো না। এরপর সারা বছর মিক্সড অ্যালবাম আছে, যারা আবার ফাইনাল সেলার যারা, তারাও তারপরে মিক্সড অ্যালবাম আছে। মিক্সড অ্যালবাম তো সারা বছরই কাজ করছি, ডুয়েট অ্যালবামে কাজ করছি। হ্যাঁ, তো যখন ওই জায়গাটা বন্ধ হলো তখন আরেকটা জানালা খুলে গেল, সেটা হচ্ছে স্টেজ শো। হ্যাঁ, স্টেজ শো এখন এমন, তখনও ছিল, এত ছিল না, এবং শিল্পীদের সম্মানীটা এই স্টেজে ছিল না, অনেক কম ছিল। হ্যাঁ, এখন মানে আপনি একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস একটা ফিল্ম করে 1 বছর কষ্ট করে যা পায় তা একজন শিল্পী 3টা শো করে বা 2টা স্টেজ শো করে, সেটা অনেক শিল্পী একটা করেও সেটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি বলবো যে মানে অডিও ইন্ডাস্ট্রি হয়তো খারাপ, বাট শিল্পীদের তেমন কোনো ক্ষতি হয়নি, আসলে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন শিল্পীরা অনেক পিছিয়ে পড়েছে এই কারণে। আমাদের যে গানগুলো রয়ে গেছে, এগুলো কোন গান? অডিও অ্যালবামের গান, তাদের অডিও অ্যালবাম তো চলছে না, কারণ তাদের গুলি সরাসরি চলে যাচ্ছে। এই কারণে নতুন শিল্পীরা অনেক পিছনে পড়ে যাচ্ছে এবং ওদেরকে অনেক কষ্ট করতে হবে আরো গানগুলোকে দাঁড় করানোর জন্য। আমার কাছে মনে হয় এই প্রযুক্তি আমাদেরকে যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে আরো অনেক বেশি। আমি মনে করি যেটা, কারণ আজকাল আমরা যেটা করছি, আমাদের এই উদ্যোগটা হলো, এটাও অবশ্যই আইটি আমি মনে করি ফুললি। এটা কি করছে, আমাদের এটা এক্সপ্লোর করছে থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। আমি মনে করি এখানে পজিটিভ কিছু ব্যাপার আছে, কারণ টেলিভিশনে যখন আপনি ইন্টারভিউ দেন তখন একটা লিমিট অডিয়েন্স থাকে, যে তারাই দেখলো, অথচ আপনার প্রোগ্রাম আপনি দেখলেন না। এরকম হয় না যে আপনার প্রোগ্রাম বেশিরভাগ তাই হয়, আপনি রাস্তায় রইলেন, আপনাকে বললেন টিভি দেখো, আপনি তখন বলতেছেন আমি তো 7 রাস্তার মাথায়, শুধু একটু মাকে বাবাকে ফোন করে জানালাম। আমরা চাচ্ছি যে না, এটা কেন মিস করবে সবাই, এটা থাকবে এবং এটা ফরএভার আর্কাইভিং হয়ে থাকবে। এনিবডি এনি টাইম ফ্রম এনি প্লেস ক্যান ভিউ ইট। এটা সবগুলি সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদের পত্রিকার আর্কাইভিং এ থেকে যাবে। তো এটার এবং এটার বিস্তৃতিটাও সারা দুনিয়া ব্যাপী, যেখানে জাস্ট আখি আলমগীর সার্চ করলেই এই ভিডিওটা সবার উপরে থাকবে। হ্যাঁ, তাহলে দেখা গেল কি যে আপনার যেখানে আগে ফুটেজ দেখা যেত কোনো গানের, আজকে বা যখন থেকে আমাদের এখানে প্রকাশ হবে তখন থেকে এটা হয়ে যাবে ইন্টারভিউ। এবং আমি মনে করি যে গানের ফুটেজের চেয়ে ইন্টারভিউর ইয়েটা, আমি মনে করি ওয়েটটা একটু ভালোই ডেফিনেটলি, কারণ এখানে আমাকে একেবারে বাস্তবে কথা বলতে শুনছি, এবং যেখানে এটাকে বলে একান্ত আলাপচারিতা, যেটা আমি বলতে চাচ্ছিলাম। কিন্তু সেটাই প্রযুক্তি দিয়েছে। আরেকদিকে নিয়েছে কি, এই প্রযুক্তি কিন্তু আপনাকেই, আমি তুলে ধরাটা যে আপনাকে আবার ডুবাচ্ছে এই প্রযুক্তি। আপনি আজকে গান গেয়ে আসলেন, এরপর দিন ফ্রিতে সবাই নিয়ে নিল, তাহলে এখানে আর এই প্রযুক্তি আপনাকে যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি, আর আপনার পুরো পুঁজি সহকারে আপনার লাভ সব নিয়ে যাচ্ছে, লাভই নাই আর। কিন্তু এখন কি করতে হবে, মোবাইল ফোন কোম্পানিগুলো একটু ভালো সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, সেটা একটা যে একসাথে করে একটা ব্যাপার হচ্ছে, ওটা নট ব্যাড। এরকম আমার মনে হয় আর অনেক কিছু বার হয়ে যাবে ডেফিনেটলি। হ্যাঁ, তো মানে ভাইরাস আসলে অ্যান্টিভাইরাসও আসবে, কাজেই প্রবলেম যেখানে আছে সেটা ডেফিনেটলি সলভ হবে। আর একদম যে ভালো বর্তমান সংকটটাকে আপনি কি মনে করেন, কিভাবে উত্তরণ করার কোনো উপায় আপনার? এত বড় একটা সংকট আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কোনো সাজেশনই দিতে পারবে না। আমি তো এটার একটা পার্ট, জাস্ট খুবই ছোট একটা পার্ট। আমি শুধু মনে করি, আমি ব্যাপারটাকে যেভাবে দেখেছি, যে একটু শ্রোতাদের সচেতন হতে হবে। আমি যখন কোনো গান শুনতে চাই, আমি কোনো গান ডাউনলোড করি না, আমি পার্সোনালি বলছি। আমি তো অনেক সময় অনেক গান লাগে তোলার জন্য, বা জাস্ট আমি শুনতে চাই কোনো গান, আমি জানি আমি ফোন থেকে 2 মিনিটে গানটা নামাতে পারবো। সেই হিসাবে আমি বলছি যে আমি গান ডাউনলোড করি না। আমার টেলিফোনে গান শুনতে ভালো লাগে না, কম্পিউটারে গান শুনতে ভালো লাগে না। এবং আমার মনে হয় যে একজন শিল্পীর একটা গান শুনতে ইচ্ছা আছে, আমি একটা গান কেন শুনবো? আমি ওনার সিডিটা শুনলে আমি অন্য না শোনা গানগুলো শুনতে পারবো। আর যখন দোকানে যাই কারো সিডি কিনি, আমি অলওয়েজ বলে আমাকে একটা অরিজিনাল সিডি দেন, কারণ ঠিক যেরকম আগেও ছিল ক্যাসেট কেনাটা,
ঈদের শপিং এর সাথে একটা ঈদের অ্যালবাম গুলো কিনতে আমাদের হবে। মনে আছে, খুব কষ্ট লাগে আসলে এই দিনগুলো ওই যে তখন, না? ওই ক্যাসেটটা, তারপর সিডি আসলো, সিডি সংরক্ষণে রাখা। আমার বাসায় এখনো থাকে বিদেশি শিল্পীদের, ইন্ডিয়ান এবং ইংলিশ যারা আছেন ওনাদের গান, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা থেকে শুরু করে এখনকার যারা আছে সবার অরিজিনাল সিডি। কারণ আমি লন্ডন গেলে, আমেরিকা গেলে আমি সিডি গুলা কিনি, কেন আমার খুব ভালো লাগে, আমি অরিজিনাল সিডিটা পেলাম। ওই সিডি কিন্তু আমি এখান থেকেও কিনতে পারি, বাট আমি পাবো পাইরেটেড, আমার এটা ভালো লাগে না। আমার অরিজিনাল সিডিটার সাথে থাকলে আমার খুব ভালো লাগে, এবং এটা একটা রেভিনিউ পেলো, শিল্পী পেলো। এবং আমার কাছে মনে হয় আমি অরিজিনাল ব্যাপারটা আমার হাতে। হ্যাঁ, এই সিডিটার শিল্পী নিজে উনার, মানে এটা কোনো কপি না, দিস ইজ মানে উনার রিয়েল আইডেন্টিটি। এবং আমি এটার সাউন্ড যেটা পাবো, যে সাউন্ড পাবো, এই সাউন্ড আমি কখনোই কপিতে পাবো না। হ্যাঁ, তো একজন শিল্পী হিসাবে এটা আমার দায়িত্ব, আমি সেই কাজটা করি। এবং আমি মনে করি প্রত্যেকটা দর্শকের আসলে একটা সিডির এমন কোনো দাম না, মানে একটা সিগারেট প্যাকেট দিয়ে 2-3টা সিডি কেনা যায়। তো সিডি কেনা উচিত ডেফিনেটলি। এটা দর্শকরাও কিন্তু জানে কেন আমাদের এই সংকট অডিও বাজারে, বাট জেনেও চুপ করে বসে থেকে আবার গান ডাউনলোড করা, এটা তো ওনাদেরকে তো জোর করে করাতে পারবো না। এটার জন্য আপনি তো কাউকে ধরে বেঁধে নিয়ে যেতে পারবেন না। এটার জন্য আবার একটা শ্রেণীও আছে যারা এগুলি আপলোড করে, কিছু ওয়েবসাইট আছে। এখানে আমি আমার কিছু আফসোস বা কিছু জিজ্ঞাসা থাকে যারাই আসছেন এ পর্যন্ত, সবাই কেন একটা প্ল্যাটফর্মে এসে এদের কাছে যাচ্ছেন না। যে ওয়েবসাইটগুলো তো আর এমন না যে লুকায়িত, যে তারা আফগানিস্তান থেকে আসছে, তারা তো বাংলাদেশে আছে, তাদেরকে আপনারা আইনের মাধ্যমে তাদের কাছে গিয়ে বন্ধ করে দিলে তো হয়, যে এসব ধরনের ওয়েবসাইট চলবে না। হ্যাঁ, নিশ্চয়ই এগুলো করা যেতে পারে। এটার জন্য যে সংঘবদ্ধ হতে হবে। অভিযোগ আছে অনেকের, যেটা আমি জিজ্ঞাসা করেছি অনেক আমাদের এখানকার অতিথিদেরকে, যে কিভাবে উত্তর নারিয়ে, অনেকে বলেছেন আমাদের মাঝে ইউনিটি নেই। এটা কি? সেটাই বললাম, সংঘবদ্ধ হতে হবে সবাইকে। এরকম যে কয়েকবার আমরা বসিনি, মিটিং হয়নি, সংগঠন গঠন করা হয়নি তা না, কিন্তু সামহাও কোথায় যেন ওই ছন্দপতন হয়ে যায়। হ্যাঁ, ছন্দপতন হয়ে গিয়েছে এবং দেখা গেছে আলটিমেটলি কিছু করা হয়নি। আর এটা আমি মনে করি প্রশাসনিক দিক থেকেও একটা স্ট্রং ভাবে জিনিসটা হতে হবে, সরকারের তরফ থেকে বা যেভাবেই হোক যারা আছেন এটার দায়িত্বে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, উনাদেরও খেয়াল করতে হবে। উনারা এটা পারবেন স্টপ করতে। আমরা কি করতে পারবো? আমরা জাস্ট ব্যাপারটা উত্থাপন করতে পারবো, প্রস্তাবটা দিতে পারবো, বাট আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন তো আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদেরকে কনসার্ন পিপলকেই করতে হবে। মাঝে মধ্যে দেখি কিছু মহড়া হয়, ওগুলি কি কোনো মানে এরকম কারণেই হয় যে বাইরে যারা সিডি পাইরেটেড সিডি বিক্রি করে তাদের? হ্যাঁ, ওরকম কিছু যে ধরা হচ্ছে না, ধরপাকড় হচ্ছে, বাট আমি শিওর ওনারা আবার ওনারা বার হচ্ছেন এবং আবার কাজ করছেন। হ্যাঁ, সো এগুলোর যদি একটু দৃষ্টান্তমূলক পাশাপাশি আপনি মানে এইটার পাশাপাশি এই সংকটের পেছনে কি আপনি শিল্পীদের যে মানের ব্যাপার, গানের মানের ব্যাপার, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ানদের মানের ব্যাপার, এগুলির কি আপনি কিভাবে মনে করেন? কারণ আমাদের মানের দিক থেকে যদি বিচার করেন, আমি বলবো না যে আমাদের শিল্পীদের মান আগের চেয়ে খারাপ, কারণ নতুনও যারা আসছে তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের কাজ জনসাধারণের কাছে আসলে সেভাবে যাচ্ছে না। এটা সত্যি কথা, ওভাবে যাচ্ছে না বলে তাদের আমরা হয়তো 2-1টা গান শুনি তাদের বিচার করে ফেলছি। তো মান খারাপ হচ্ছে না। আর খারাপ গান, ভালো গান যদি হিসাব করেন, খারাপ গান সবসময় হয়েছে, এখনো হচ্ছে, ভালো গানও সবসময় হয়েছে, এখন ভালো খারাপ একসাথেই চলে। এখন আপনি কোনটা বেছে নেবেন সেটা হচ্ছে বড় কথা। আমি মান সম্পন্ন এটা কম এটা বলবো না, তবে সংখ্যা বেশি, আর যখন সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন মান এমনি একটু নেমে যায়, মানে কোয়ান্টিটি কোয়ালিটির যে ব্যাপারটা, কোয়ান্টিটি বেশি করতে গিয়ে কোয়ালিটিটা একটু মানে নিচে নেমে যায়, এই জিনিসটা অ্যাকুস্টিক ব্যাপারটা তো হারিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি নিজেও জানেন যে এখন ইন্ডিয়াতেও কিন্তু কম্পারেটিভলি ইন্ডিয়াতেও কিন্তু পাইরেসি হচ্ছে, তারপরেও তাদের অডিও বাজার কিন্তু অনেক চাঙ্গা, এখনো অনেক চাঙ্গা। আমরা এখনো আবারও দেখা যাচ্ছে যে কিছুদিন হয়তো একটু বিমুখ ছিলাম, আবারও ওদিকে ধাবিত হচ্ছি।
তো এক্ষেত্রে কি আপনি মনে করেন না যে মানে এফোনিক শ্রুতি মধুরতার একটা ব্যাপার স্যাপার থাকে? এটা তো সত্যি কথা। হ্যাঁ, একটা কিবোর্ডের মাঝেই যদি আপনি সবকিছুকে আবদ্ধ করে ডেলিভারি দেন, এটা কি আপনি মনে করেন যে একটা পুরোটাই যান্ত্রিক হয়ে গেল? তো তাহলে সেই ব্যাপারে পুরোটাই যান্ত্রিক শুধু তা না, ইভেন ভয়েসটারও এখন মিক্সিংটায় ভোকর্ডের দিয়ে ভয়েসকে এমন একটা চেহারা বানানো হয় যে বুঝাই যায় না কোন শিল্পী গান গাচ্ছে। সব মেয়ের গলা একরকম, সব ছেলের গলা একরকম। হ্যাঁ, তো কারণ এমন একটা ওরা সফটওয়্যার ইউজ করে ভয়েস মানে চেঞ্জিং এর এবং টিউন দেখালো ডিস্টিউন টিউনে আনার জন্য। হ্যাঁ, যাই হোক, সেগুলো বলতে চাচ্ছি না, কিন্তু মোটামুটি সবাই জানে এখন। হ্যাঁ, এক সময় এটা সবার কাছে নতুন মনে হলেও এখন এটা পুরনো হয়ে গেছে। হ্যাঁ, মানে ইদানিং এমনও দেখা গিয়েছে হয়তো কোনো নতুন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করতে গিয়েছি, ফিল্মের গান বা কোনো কিছু, হয়তো মানে অনেকক্ষণ ধরেই তো গাইতে হয় ফিল্মের গান, সময় লাগে। আমাকে হয়তো বললো, আপু এই লাইনটা আর গাইতে হবে না, এক্সপ্রেশনটা ভালো ছিল, আমি ঠিক করে নিব। হ্যাঁ, আপনি পরের লাইনটা ধরেন। আমি এক লাইন করে তো আমি গান গাইতে পারবো না। হ্যাঁ, মানে একটা লাইন হয়ে গেল, পরের লাইনটা গান, পরের লাইনটা হলো আমি তো ভাই গান গাইতে পারবো না, আমি ভাই গান গাইতেই পারি না। হ্যাঁ, আমাকে মুখটা পুরাটাই গাইতে হবে, নাহলে আমার আসবেই না ফিলিংসটা। আবার আপা পুরোটা মুখ আবার গাবেন? আমি গাবো, আমি 20 বার গাবো, 50 বার গাবো। হ্যাঁ, কিন্তু আমি গাবো। হ্যাঁ, আমি গাবো। আচ্ছা, গান। এবং সে খুব তখন বিরক্ত হয় আমার উপর, এবং পরের বার হয়তো আমাকে আর ডাকে না। হ্যাঁ, কিন্তু এই যে কেটে কেটে গান গাওয়া, একটা লাইন একটা শব্দ শব্দ করে, এভাবে গানের মুডই তো থাকে না। হ্যাঁ, গানটা তো বেসিক্যালি হচ্ছে আপনার অনুভূতির বহিঃপ্রকাশ। তো এটা কিভাবে ভেঙে ভেঙে হয় এটা আমি জানি না। এরপর এই কারণে বললাম যে প্রাণ নেই, যে জিনিসের প্রাণ নেই সেই জিনিস আসলেই টেকে না। আর যেটা অ্যাকোস্টিকের কথা বলছেন, আমাদের স্টুডিওগুলো এখন যেখানে অ্যাকোস্টিকের কোনো সিস্টেমই নেই। কলকাতায় এখনো অনেক সময় আমার পরবর্তী অ্যালবাম যেটা বাজারে আসছে, সেটার জন্য আমি 4টা গান কলকাতা থেকে করে আসলাম। বিশ্বরূপ ঘোষ দস্তিদার সুর করেছেন, লিখেছেন, সবগুলো গান অ্যাকোস্টিক মিউজিক করা। এবং আমি দেখলাম যে কি সুন্দর রেজাল্টটা কি আসলো। মানে কল্পনাই করা যাবে না। এবং এখান থেকে দাম কম, এখান তো আপনি যদি কম্পেয়ার করেন একই রকম, হয়তো যাওয়া আসা খরচ, থাকা খাওয়া সব মিলে হয়তো ইয়ে হয়ে যায়, বাট আমার তো স্যাটিসফ্যাকশনটা আসলো। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই টাকা দিয়ে যদি আমি এখানেও করতে পারি একই জিনিসের আওয়াজ, আপনি অন্য কোথাও থেকে, মানে আমার গানগুলোতে যে বাঁশি, সন্তুর, সরোদ, তবলা, ঢোল, যে মানে কি যে একটা সাউন্ড, একটা কোয়ালিটি আসলো, আমি মানে গান গাইতেই আমার আরো ভালো লাগলো। একটা গান করতে মানুষ 3 থেকে 4 দিন লেগে যেত কমপ্লিট করতে, আর এখন 3-4 দিনে 30টা গান করে ফেলছে। আরো বেশি সম্ভব, আরো বেশি সম্ভব, কারণ আপনি রিদিমও করতে হবে না, আপনি রিদিমও ডাউনলোড করে ফেলতে পারবেন। হ্যাঁ, কম্পিউটারে একটু এক্সপার্ট হতে হবে, দেন ইউ ক্যান বি মিউজিক ডিরেক্টর, নো প্রবলেম। ইভেন সিঙ্গার অলসো, কারণ আপনি তো নিজের ভয়েস মানে কিছু ডিস্টিউন থাকবে না, আপনি সব ঠিক করে ফেলতে পারবেন। আপনাকে আমি অফার করলাম একটা অ্যালবাম করার। আমি চেষ্টা করব, আমি গান টান পারি না, তাহলে আমি চেষ্টা করব, বাট শিল্পী হওয়া কোনো ব্যাপার না। সাহস করব। আচ্ছা, এবার আরেকটা গান শুনি আপনার কণ্ঠ থেকে। আপনার প্রিয় অনেক গান আছে, আপনার প্রিয় যে গান? আমার প্রিয় একটা গান যেটা ইদানিং খুব বলবো জনপ্রিয়তাও পাচ্ছে এবং আরো মানুষের কাছে পৌঁছানোর পরে, আমার যে অ্যালবামটা রিলিজ হচ্ছে 18তম একক অ্যালবাম আমার, আসবে খুব শীঘ্রই বাজারে। অ্যালবামের শিরোনাম হচ্ছে বোকামন। বোকামন গানটার মিউজিক ভিডিও ইউটিউবে আছে। আচ্ছা, এই গানটা গাচ্ছি। এই গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুরকার জেকে। এই গানটা আমার, আমি মনে করি ইদানিং কালের মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট, শোনাচ্ছি। এক পা আগাই, 2 পা পিছাই, একবার ভেঙে 2 বার গোছাই, একটা দেহে 2টা আমি, বুঝি না তো কোনটা দামি, এভাবে অনিয়মে দিন কেটে যাচ্ছে।
চাচ্ছে বোকা মন বাঁচতে চাচ্ছে। বাহ, থ্যাংক ইউ। awesome. অনেক অনেক ভালো লাগলো। Thank you. আপনার ভবিষ্যতে তাহলে আমরা কোর্টে দেখতে পাবো আপনি ফাইনাল দিচ্ছেন। কাকে ফাঁসি দিচ্ছি, কাকে নেক্সট টাইম আপনার অনেক গল্প শুনবো। আর ইনশাআল্লাহ। আশা করি, আমার কাছে মনে হয় না দর্শকরা এই আজকের এই আড্ডাটা কোন রকম বোরিং ফিলিংস এর কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর আপনারা তো চাচ্ছেন আরো 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 কথা বলতে, কিন্তু আমাদের তো কথা এক সময় শেষ করতেই হবে যেহেতু সময়ের ব্যাপার। আর আমরা ইন্টারনেটে বা অনলাইনে যখন আপলোড করি, আমাদের 30 থেকে 40 মিনিটের বেশি যদি আমরা একটা ফাইল করতে যাই, তখন এই ফাইলটাকে আমরা অনেক পাতলা করতে গিয়ে দেখা যাচ্ছে এটার মান আমাদের অনেক কমাতে হয়। সেজন্য আমরা চেষ্টা করি 35 থেকে 40 মিনিটের ভিতরে এই আড্ডাটাকে বা এই সাক্ষাৎকারটাকে শেষ করার জন্য। তো আজকে আপনারা চাচ্ছেন না হয়তো আখি আলমগীরকে এখান থেকে ছাড়তে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি ছেড়ে দিতে। হয়তো সামনে কোনো এক সময় আবারও পাবো। দর্শক, আমি আবার আখি আলমগীরকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলুন। হ্যালো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, সাগর ভাইয়ের আমি অনেক গল্প করলাম। শিল্পী আখি হিসাবে এখানে এসেছি, তবে ব্যক্তি আখি হিসাবেই গল্প করেছি, কারণ আমি খুব আড্ডাবাজ মানুষ, কথা বলতে পছন্দ করি। আমার গান গাওয়ার যে চেষ্টাটা, শিল্পী হতে পেরেছি বলবো না, গান গাওয়ার চেষ্টা করি, আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। দোয়া করবেন যাতে ভালো গান গাইতে পারি আরো, এবং ভালো কাজ করে যেতে পারি। আমাকে কখনো যদি আপনাদের কারো কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো কিছু আমার কাছ থেকে আরো কিছু জানতে চান, শুনতে চান, আপনারা জানেন কার সাথে যোগাযোগ করলে শুনতে পারবেন। এনিওয়ে, নতুন অ্যাসিস্ট্যান্ট না না, একদম না। আর সবাই ভালো থাকবেন, সবাই পরিবারকে সময় দিবেন, দেশকে ভালোবাসবেন, বাংলা গানকে ভালোবাসবেন, সর্বোপরি মিউজিককে ভালোবাসবেন, এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমারও একই কথা, এই বাংলা গান শুনুন, বাংলাদেশি গান শুনুন, আর কিছু কিছু টাকা দিয়ে, আপনাদের কাছে কিছুই না, উনিও বলেছেন একটা সিগারেটের টাকা দিয়ে 2-3টা সিডি কেনা যায়। আপনারাই পারেন এই অডিও বাজারকে আবারও সরব করতে, বাঁচিয়ে রাখতে। তাহলে হয়তো অনেক শিল্পী আছে যারা ফিরে পাবে তাদের চঞ্চলতা, তাদের অবস্থান। আজকে এই পর্যন্তই। সামনের সপ্তাহে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। ওরে পিরিতি বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে খা খা করে, প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সে ওঝার দেখা পাওয়া দায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ওঝার দেখা পাওয়া দায়। ওরে পিরিতি বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে খা খা করে, প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সে ওঝার দেখা পাওয়া দায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ওঝার দেখা পাওয়া দায়। ওরে পিরিতি বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে খা খা করে, প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সে ওঝার দেখা পাওয়া দায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ওঝার দেখা পাওয়া দায়। ওরে পিরিতি বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে,
বুকটা পড়ে খা খা করে প্রাণটা বুঝি যায় ও তার জ্বালায় বেঁচে থাকা দায় ও সে ও ছাড় দেখ